দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমি মোহাম্মদ শরীফুল আরিফিন, পদার্থবিজ্ঞান বিভাগ এর সহকারী অধ্যাপক। আজকে আমি তোমাদের জন্য একটি ক্লাস নিব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান নিয়ে। ভৌত আলোক বিজ্ঞান নিয়ে এর আগে আমি একটি ক্লাসে কিছু আলোচনা করেছি। আজকে আমরা ব্যতিচার অংশটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ব্যতিচার, আলোর ব্যতিচার, শব্দের ব্যতিচার। তোমরা জানো যে ব্যতিচার শব্দের ক্ষেত্রেও হয়, তো আমরা আজকে আলোর ক্ষেত্রে ব্যতিচারটা কিভাবে ঘটে সেইটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তো ব্যতিচার দেখো, এখানে আমরা দুটো তরঙ্গ এঁকেছি লাল এবং নীল কালিতে। দুটা তরঙ্গ এসে একটা বিন্দুতে এসে পড়তেছে। দুটা তরঙ্গ একটা বিন্দুতে পড়লো, তাহলে ওই যে বিন্দুটার উপর পড়লো তার কি অবস্থা হলো? দুটা আলোক তরঙ্গ। এখন এই দুইটা তরঙ্গ যদি সমান কম্পাঙ্ক ও বিস্তারের হয়, তাহলে পি বিন্দুর আচরণ কীরকম হবে? পি বিন্দুটা কি সম্পূর্ণ উজ্জ্বল হবে নাকি অন্ধকার হয়ে যাবে? এই বিষয়টা বিজ্ঞানীরা যখন দেখলেন, বিজ্ঞানী ইয়ং প্রথম উনি দেখালেন যে না, এই যে হাইগেনের নীতি প্রয়োগ করে উনি দেখালেন যে এইখানে যে তরঙ্গ দুইটা যদি সমান কম্পাঙ্ক বিস্তারের হয়, তাহলে পি বিন্দুর কখনো উজ্জ্বল হতে পারে, আবার সে কিন্তু সম্পূর্ণ অন্ধকারও হতে পারে। এই ধারণাটা মানুষের মধ্যে আগে ছিল না। মানুষ আগে ধারণা করত যে আলো পড়লে তো উজ্জ্বলই হবে, কিন্তু এই তরঙ্গ তত্ত্বের সাহায্যে, হাইগেনের যে তরঙ্গ তত্ত্ব, সেটার সাহায্যে তারা ব্যাখ্যা করতে পারল যে না, এই পি বিন্দুটা তোমার আসলে অন্ধকারও হতে পারে। তো আজকে আমরা, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোর ব্যতিচার নিয়ে কথা বলছি। এই আলোর ব্যতিচার অংশের কিছুটা গাণিতিক বিশ্লেষণ দেখাবো। এই আজকের ক্লাসটা করার পরে তুমি আলোর একটা নতুন ধর্ম সম্পর্কে অবগত হবা, ধর্ম সম্পর্কে জানবা এবং পরবর্তীতে তার ব্যবহার জানবা। তো তাহলে ব্যতিচারের সংজ্ঞায় আমরা চলে যাই। ব্যতিচার কাকে বলবো? ব্যতিচার হচ্ছে সমান কম্পাঙ্ক বিস্তারের, এই যে দেখো সমান কম্পাঙ্ক বিস্তারের, হয়তো হাতের আঁকায় কিছু কম বেশি হয়েছে, সমান কম্পাঙ্ক বিস্তারের দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কখনো উজ্জ্বল এবং কখনো অন্ধকার ডোরার সৃষ্টির ঘটনাকে আলোর ব্যতিচার বলে। কখনো উজ্জ্বল বা কখনো অন্ধকার ডোরা সৃষ্টির ঘটনাকে আলোর ব্যতিচার বলে। এখন এখানে শুরুতেই কন্ডিশন আছে যে এই দুইটা যে আলোক তরঙ্গ আসলো, এরা কিন্তু অবশ্যই সুসংগত উৎস থেকে আসতে হবে। তো সুসংগত উৎস কি? এই যে সুসংগত উৎস, এটা একটু দেখো। সুসংগত উৎসের সংজ্ঞাটা এটা হয়তো তোমরা জানো। কোহেরেন্ট সোর্স, অর্থাৎ যে উৎস থেকে একটিমাত্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হয় তাকে একটিমাত্র তরঙ্গ দৈর্ঘ্য, বা আমরা এভাবে বলতে পারি একবর্ণী তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হয়, তাকেই সুসংগত উৎস বলে। ঠিক আছে, তাকে সুসংগত উৎস বলে। তাহলে সুসংগত উৎস থেকে নির্গত হতে হবে, এটা হলো প্রথম শর্ত। বিস্তার অর্থাৎ অ্যামপ্লিচিউড এবং কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি সমান হতে হবে। তো ফ্রিকোয়েন্সি যদি সমান হয় তাহলে আসলে ওয়েভলেন্থ আর ভ্যালোসিটিও তো একই মাধ্যমে, ভ্যালোসিটি সেম, ফলে ওয়েভলেন্থও সেম হয়ে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য সেম হয়ে যাবে। তাহলে এটা হলো আলোর ব্যতিচার সৃষ্টির মোটামুটি শর্ত। তারপর আমরা স্থায়ী ব্যতিচার সৃষ্টির আরও একটা শর্ত পড়ব, সেটা আমরা গাণিতিকভাবে করার পরে আমরা দেখব। তাহলে ব্যতিচার দুই প্রকারের দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা যে আলোচনা করলাম তাতে দেখো ব্যতিচার দুই প্রকারের। একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার, আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তো এই গঠনমূলক ব্যতিচার কোনটা? গঠনমূলক ব্যতিচার হচ্ছে যখন আমার উজ্জ্বল বিন্দুটা সৃষ্টি হবে, সমান কম্পাঙ্ক বিস্তারে দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে
যখন উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হবে তখন আমরা ওটাকে বলতেছি গঠনমূলক, কনস্ট্রাকটিভ, গঠনমূলক ব্যতিচার, ইন্টারফারেন্স। হ্যাঁ, ইন্টারফারেন্স হচ্ছে ব্যতিচার। আর যখন আমার অন্ধকার বিন্দুর সৃষ্টি হবে সমান কম্পাঙ্ক বিস্তারের দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে যখন অন্ধকার বিন্দুর সৃষ্টি হবে তখন আমরা তাকে বলতেছি কি ধ্বংসাত্মক ব্যতিচার। ঠিক আছে, তখন আমরা তাকে বলতেছি ধ্বংসাত্মক ব্যতিচার, অর্থাৎ ধ্বংস হয়ে গেল, দুইটা শক্তি পরস্পর ধ্বংস হয়ে গেল। যদিও শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এখানে একটা প্রশ্ন আবার, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার বলতে আমরা আসলে দুইটা নিষ্ক্রিয় হয়ে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, আলো শক্তিটা শোষণ হয়ে গেছে বা অন্য কিছু হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো। তো ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণে আমরা যাই। ব্যতিচারের জন্য দুটা তরঙ্গ লাগবে। দুটা তরঙ্গ আমরা এভাবে লিখতে পারি, একটার নাম হচ্ছে y1 = a sin 2π/λ vt - x1, আরেকটার নাম হচ্ছে y2 = a sin 2π/λ vt - x2। এখানে আমরা vt যে ব্যবহার করেছি, এটা আলোর বেগ, যেহেতু এটা আলোর বেগ, আলোর বেগকে শূন্য মাধ্যমে আমরা সি ধরে ফেলতে পারি, তাহলে আমরা অগ্রগামী তরঙ্গের যে ভি সেটাকে আমরা এখানে আলোর ক্ষেত্রে আমরা সিটি লিখে দিতে পারি। ঠিক আছে, আলোর ক্ষেত্রে সিটি লিখে দিতে পারি। এ হচ্ছে তাদের অ্যামপ্লিটিউড বা বিস্তার, এবং হ্যাঁ ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ, আর সি হচ্ছে আলোর বেগ। ঠিক আছে, টি হচ্ছে নির্দিষ্ট সময়ে সে কত দূরত্ব গেল, x1 হচ্ছে x অক্ষ বরাবর যে দূরত্বটা, অনুভূমিক দূরত্ব, আর y1 হচ্ছে তার ওই বিন্দুর উলম্ব উচ্চতা, যে বিন্দুতে আমরা এখন হিসাব করতেছি। যখন তাদের মধ্যে উপরিপাতন হবে তখন কি হবে, উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গ বা লব্ধির অবস্থাটা কি হবে, লব্ধি তরঙ্গ হবে y1 + y2। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি, a sin 2π/λ vt - x1 plus a sin 2π/λ vt - x2। ঠিক আছে, তাহলে এইখানে আসতেছে কি, a কমন চলে যায়, তাহলে 2 sin c plus sin d, তাই না, 2π/λ vt - x1 plus sin c plus sin d। তাহলে আমরা এরকম করি, এটা কমন নিয়ে এটাও কমন নিয়ে ফেলি, c plus d vt - x2/2 sin c plus d/2 আর cos 2π/λ vt - x1 - vt plus x2/2, যে ফর্মুলা আমরা ফেলতে চাচ্ছি। লেখাটা দেখা যাচ্ছে কিনা? তাহলে এই যে তোমার যে আমাদের যে ত্রিকোণমিতির যে সূত্র, সেই সূত্রে আমরা ফেললাম, ত্রিকোণমিতির সূত্রে ফেললাম। এখানে দেখো, হ্যাঁ, ত্রিকোণমিতির এটা হইল প্লাস সূত্র sin c plus d/2, আর এটা হলো cos c minus d/2। তো এখানে ভিটিটা বাদ যাবে, তাই না, ভিটিটা বাদ যাবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 2a, হ্যাঁ cosটাকে আগে লিখবো, 2a cos π/λ x2 - x1, x2 - x1, আর এখানে সাইনটা কি হবে, sin 2π/λ। ঠিক আছে, এখানে আমরা করতেছি vt plus vt, 2vt, vt minus x1 plus x2/2। এইভাবে আমরা সংক্ষেপে এটাকে লিখতে পারি, তাই না। তাহলে এই যে পুরো রাশিটা দেখো, যে তোমার এই যে এই অংশটা হলো অ্যামপ্লিটিউড, টোটাল লব্ধি তরঙ্গের অ্যামপ্লিটিউড, এটা কিন্তু y। আচ্ছা, এটা y, টোটাল লব্ধি তরঙ্গের অ্যামপ্লিটিউড, সেটা কি হবে, সেটা হবে a sin 2π/λ vt minus x1 plus x2/2, এইটা a sin 2π/λ vt minus x1 plus x2/2, এটা হইল টোটাল অ্যামপ্লিটিউড। আচ্ছা, এখন আসো, এই অ্যামপ্লিটিউডটার উপর নির্ভর করতেছে আসলে লব্ধি তরঙ্গটা
এটা কি গঠনমূলক হবে নাকি ধ্বংসাত্মক হবে? তাহলে আমরা যদি একটু কর্নারের দিকে অ্যামপ্লিচিউডটা নিয়ে কথা বলি, যখন তুমি গঠনমূলক ব্যতিচারের দিকে যাবা, ঠিক আছে, এটা একটু মুছবো, এই জায়গাটা একটু মুছে ফেলি। হ্যাঁ, যখন তুমি গঠনমূলক ব্যতিচারের দিকে যাবা তখন কি হবে? গঠনমূলক যদি হয়, গঠনমূলক, তখন কিন্তু তোমার বিস্তার সর্বোচ্চ। এখানে বিস্তারটা আমরা কি ধরতেছি? আচ্ছা, বিস্তারটা আমরা এখানে কাকে ধরলাম সেটা একটু লিখে দিই। এখানে এ হলো 2a cos পাই বাই ল্যামডা x2 বিয়োগ x1, এইটা হলো আমার কি গঠনমূলক ব্যতিচার। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে উপরে উপরে উপরে, এই, হ্যাঁ, এই যে আমরা এটাকে লিখলাম, এই যে নিচের যে এটা হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার। ওকে, লব্ধি তরঙ্গের বিস্তার। তাহলে এ হবে কখন? এর সর্বোচ্চ বিস্তার হচ্ছে প্লাস মাইনাস টুয়াইস এ। গঠনমূলক হতে গেলে সর্বোচ্চ বিস্তার হইতে হবে, হ্যাঁ, সর্বোচ্চ বিস্তার হইতে হবে প্লাস মাইনাস টুয়াইস এ। এটা কখন হবে? এটা হবে যদি কোনটা মানে cos পাই বাই ল্যামডা x2 বিয়োগ x1 ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়। ঠিক আছে, তাহলে cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1, এখানে কি হবে? cos, এটা কি হবে? n পাই হয়ে যাবে, n এর মান 0 1 2 3 ইত্যাদি, হ্যাঁ, তাই না? n পাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এইখানে তোমার এই যে তোমার n পাই হয়ে যাবে। হ্যাঁ, তার মানে আমরা যদি এই উভয় দিক থেকে আমরা কসের কোণের তুলনা করি তাহলে এটা কি আসতেছে? n পাই। তাহলে পাইটা বাদ যাবে, তাহলে এই যে তোমার x2 বিয়োগ x1 সেটা হবে n ল্যামডা। এই x2 বিয়োগ x1টা আসলে কি? এই x2 বিয়োগ x1টা হচ্ছে আসলে তোমার পথ পার্থক্য। x2 বিয়োগ x1 হচ্ছে আসলে কি? তোমার পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য যদি n ল্যামডার সমান হয় বা টুয়াইস n ল্যামডা বাই 2 হয়, তাহলে কিন্তু ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক টুয়াইস n হচ্ছে n যেহেতু পূর্ণ সংখ্যা, হ্যাঁ, একটা ইন্টিজার নাম্বার, সেহেতু টুয়াইস n হবে একটা ইভেন নাম্বার, জোড় সংখ্যা। তাহলে কিন্তু তোমার এই যে পথ পার্থক্যটা n ল্যামডার সমান হওয়া মাত্রই, হ্যাঁ, পথ পার্থক্যটা n ল্যামডার সমান হওয়া মাত্রই কিন্তু তোমার কি হবে? গঠনমূলক ব্যতিচার হবে। পথ পার্থক্যটা n ল্যামডার সমান হইলেই তোমার কি হবে? গঠনমূলক ব্যতিচার হবে। হ্যাঁ, অথবা ল্যামডা বাই 2 এর, ল্যামডা হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্য। এবার আসো আমরা ধ্বংসাত্মক ব্যতিচারে যদি কাজ করি, ধ্বংসাত্মক ব্যতিচার। এবার যদি আমরা ধ্বংসাত্মক ব্যতিচারের কথা বলি, ধ্বংসাত্মক মানে ধ্বংস হয়ে গেলে বিস্তার থাকে না। ধ্বংসই যদি হয়ে যায়, ঠিক আছে, ডিস্ট্রাকটিভ, তাহলে কিন্তু বিস্তার থাকে না, বিস্তার জিরো। তো বিস্তার যদি জিরো হয় তাহলে তুমি কি পাচ্ছ? বিস্তারটা জিরো হবে কখন? এখানে এটা জিরো আসার একমাত্র উপায় হচ্ছে এই যে তোমার cos, এই cosকে জিরো হইতে হবে। তাহলে cos পাই বাই ল্যামডা x2 বিয়োগ x1 যদি জিরো হয়, এত হবে যদি তোমার এই যে cos এটা জিরো হয়। কিন্তু cos এটা কখন জিরো হবে? cos পাই বাই ল্যামডা x2 বিয়োগ x1, এখানে cos কখন জিরো হবে? cos এটা বেজোড় গুণিতক হইতে হবে, টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2, টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2। ল্যামডা বাই 2 এর কি বেজোড় গুণিতক যদি হয়ে যায় তবেই কেবল এই লেখাটা ওই লেখাটার সাথে একটু ডিফার করে দেই, এইটা, হ্যাঁ, যখন বেজোড় গুণিতক হয়ে যাবে তখনই কিন্তু কেবল সে জিরো হইতে পারে। আমরা জানি যে cos 0-তে 1, cos 0-তে তো 1, কিন্তু cos 90-তে 0 চলে আসে। তাহলে তুমি যদি n এর মান, সাপোজ n এর মান এখানে 0 বসাও, তাহলে cos কি হবে? এটা পাই বাই 2, এটা হবে cos পাই বাই 2, টুয়াইস n প্লাস 1 পাই বাই 2।
তাহলে n এর মান যদি তুমি 0 বসাও তাহলে এটা আসতেছে cos পাই বাই 2, cos পাই বাই 2 এর মান 0। n এর মান তুমি যদি 1 বসাও তাহলে এখানে কি আসতেছে cos 3 পাই বাই 2, 3 পাই বাই 2 এর মানও কিন্তু 0। n এর মান 2 বসাইলে 5 পাই বাই 2, সেটার মানও কিন্তু 0। ঠিক আছে, তাহলে আমি বলতে চাচ্ছি যে তোমার এই যে বেজোড় গুণিতক সবগুলাতেই কিন্তু মান 0 চলে আসে। সেক্ষেত্রে তোমার কি দাঁড়াচ্ছে যে এইখানে তুমি যদি উভয় পক্ষের cos এর তুলনা করো তাহলে cos x2 বিয়োগ x1 twice n প্লাস 1 পাই বাই 2, এইটা তাহলে পাই পাই কাটা গেল, twice n প্লাস 1 ল্যামডা বাই কত 2, এটা ল্যামডা বাই 2। তাহলে ল্যামডা বাই 2 এর কি হবে বেজোড় গুণিতক হয়ে গেল। এখন ল্যামডা বাই 2 এর পথপার্থক্যটা, সেই পথপার্থক্য কিন্তু এখানেও আমরা পেলাম, ওই গঠনমূলক ব্যতিচারের বেলায় একবার পেয়েছি। ঠিক আছে, আবার এই যে এইখানে ধ্বংসাত্মক ব্যতিচারের বেলায় কিন্তু একবার পেয়েছি। ঠিক আছে, ধ্বংসাত্মক ব্যতিচারের বেলায় একবার পেয়েছি। তাহলে পথপার্থক্যটা যদি ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক হয়, ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক হয়, তবেই কেবল সে ধ্বংস হয়ে যাবে। দুইটা আলোক উৎস ফেলা সত্ত্বেও ধ্বংস হয়ে যাবে। পথপার্থক্যটা যদি আমরা একটু ক্লিয়ার করি, আসলে পথপার্থক্যটা একই লেভেল থেকে যখন বেরোবে, হ্যাঁ, তখন একই উৎস থেকে বেরোচ্ছে। তাহলে এখানে যেমন ধরো এ এবং বি দুইটা পয়েন্ট থেকে যদি আলোক তরঙ্গ বের হয় তাহলে এই বিন্দুটা হবে সমান দূরত্বের, যেহেতু তাদের এই মাঝখানে লম্ব থেকে আমরা একটা টান দিই, এখানে সমান দূরত্বের। কিন্তু এখান থেকে যদি এইদিকে একটা যায় আলোক রশ্মি, হ্যাঁ, আর যদি এদিক থেকে যায় আলোক রশ্মি, তাহলে কিন্তু তাদের মধ্যে এখানে পি বিন্দু, এই এপি আর বিপি দূরত্বটা কিন্তু সমান হয় না। ফলে এইখান থেকে যদি আমি একটা লম্ব টান দিই, তাহলে এইটা ধরো যে সি, তাহলে এই যে বিসিটাই কিন্তু সেই পথপার্থক্য, বিসিটাই হবে তখন x2 বিয়োগ x1। ঠিক আছে, কারণ এটাকে যদি আমি তোমার x1 ধরি আর এটাকে যদি আমি x2 ধরি, দূরত্বটা এপি আর এটা, তাহলে দেখা যাচ্ছে বিসিটাই হবে সেই পথপার্থক্যটা। ঠিক আছে, তাহলে আমরা আজকে এতক্ষণ ক্যালকুলেশন করার পরে যে জিনিসটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে কি, যে তোমার পথপার্থক্যের উপরে নির্ভর করে উজ্জ্বল এবং অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। পথপার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হলে, অর্ধ ল্যামডার জোড় গুণিতক হলে সেটা উজ্জ্বল হবে, আর অর্ধ ল্যামডার বিজোড় গুণিতক হলে সেটা কিন্তু অন্ধকার হবে। তবে এখানে বলে রাখা ভালো যে অবশ্যই তোমার পথপার্থক্য যেহেতু এখানে নির্ভর করতেছে, তাহলে উৎস দুইটা খুবই কাছাকাছি হতে হবে, খুব নিকটে হতে হবে। ঠিক আছে, উৎস দুইটা খুব কাছাকাছি হতে হবে। তাহলে এইটা কিন্তু মূলত হচ্ছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, তো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার সারমর্মটা আমরা যদি এক নজরে বলার চেষ্টা করি যে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষাটা কি, এই যে এটাই ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, কিন্তু সেটাকে যদি আমি একটু সামারি আকারে বলি, যে দুইটা সুসংগত উৎস, ধরো একটা আলোক উৎস ছিল এখানে, সেটা ইয়ং যেটা চেষ্টা করেছে করার জন্য, হ্যাঁ, একটা আলোক উৎস, সেই উৎস থেকে তরঙ্গ বেরোচ্ছে, সেই উৎস থেকে তরঙ্গ নির্গত হচ্ছে। এবার সামনে দুইটা পর্দা করে দুইটা স্লিট ব্যবহার করা হয়েছে, S1 এবং S2। ঠিক আছে, এই S1 S2 থেকে দুইটা তরঙ্গ নির্গত হচ্ছে। এই যে এটা একটা তরঙ্গ নির্গত হচ্ছে, তরঙ্গ মুখ আকারে আমরা দেখাইলাম, আর আরেকটা থেকে মনে করো এরকম তরঙ্গ নির্গত হচ্ছে। ফলে ফাইনালি যখন আমরা একটা পর্দা ধরলাম, সেই পর্দার উপরে উজ্জ্বল অন্ধকার ডোরার সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই যে উজ্জ্বল অন্ধকার ডোরা, এটাকে যদি আমি এইভাবে
আর একটু মোটা করে দেখাই, উজ্জ্বল অন্ধকার, আবার উজ্জ্বল আবার অন্ধকার ডোরা, আবার উজ্জ্বল আবার অন্ধকার ডোরা, এইভাবে ডোরা সৃষ্টি হয়। এই যে উজ্জ্বল আর অন্ধকারগুলোকে আমরা রেখা দিয়ে, জেব্রা ক্রসিংয়ের মতো রেখা দিয়ে দেখাইলাম। তো এই যে উজ্জ্বল অন্ধকার ডোরা, এটাকে বলা হয় ব্যতিচার ঝালর বা ফ্রিঞ্জ। ব্যতিচার ঝালর বা ফ্রিঞ্জ। এই ঝালর বা ফ্রিঞ্জের আবার প্রস্থ আছে, এই প্রস্থ মাপা যায়। ব্যতিচার ঝালর বা ফ্রিঞ্জের আবার প্রস্থ আছে, অর্থাৎ এই রকম একটা ফ্রিঞ্জের প্রস্থ কত সেটা যেমন মাপা যায়, আবার একটা উজ্জ্বল থেকে একটা অন্ধকারের দূরত্ব কত এটাও মাপা যায়। আবার একটা অন্ধকার থেকে আরেকটা অন্ধকারের দূরত্ব কত সেটাও মাপা যায়। এখন তুমি যদি এভাবে আর কি, তো সেটাকে আমরা সাধারণত বিটা লিখে থাকি, কোনো কোনো বইয়ে এটাকে ওয়াই লেখা হয়। একটা পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব, পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে এন ল্যামডা, পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে ল্যামডা ডি বাই 2d, ল্যামডা ডি বাই 2d। এখন এইখানে এই যে ল্যামডা ডি বাই 2d, এইটা কিভাবে আসলো এই মাপটা বা এটা কি, এটাও ঠিক সেম, ল্যামডা ডি বাই 2d। এখানে ক্যাপিটাল ডি যেটা, সেই ক্যাপিটাল ডিটা হচ্ছে এই উৎসের যে ডিস্টেন্স, এই উৎস থেকে পর্দার দূরত্বটা, এইটা উৎস থেকে পর্দার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি। আর এই যে 2d ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এই যে আমরা ও থেকে এ এবং বি দুটা বিন্দু ক্যালকুলেশন করলাম, ও এ এবং ও বি, এরা প্রত্যেকে ডি দূরত্ব ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে এ বি দূরত্বটা হবে তখন 2d, এ বি দূরত্বটা হবে তখন 2d। ঠিক আছে, আচ্ছা, যদি তুমি ভালো করে লক্ষ্য করো যে পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, সেটা কিন্তু হবে পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকার ডোরার যে মধ্যবর্তী দূরত্ব, সেখানে দুইটা ডোরা চলে আসে। কিন্তু আমরা যদি শুধুমাত্র একটা ডোরার প্রস্থ বের করতে চাই তাহলে ওইটার অর্ধেক, কিন্তু এই যে এখানের মধ্যে দুইটা ডোরা আছে, কারণ একটা পূর্ণ, ওইটার অর্ধেক এটার অর্ধেক। অথবা যদি একটা শুরু থেকে শেষ হিসাব করো, এখান থেকে এখানে হিসাব করো, তাহলেও কিন্তু দুইটা ডোরার দূরত্ব পরপর দুটি উজ্জ্বল, এটা শুরু, এই উজ্জ্বলের শুরু থেকে এই উজ্জ্বলের শুরু, তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরার মাঝে দুইটা ডোরা থাকে। তাহলে 2 দ্বারা ভাগ করলে কিন্তু একটা ডোরার প্রস্থ পাওয়া যায়। একটা ডোরার প্রস্থ হচ্ছে ল্যামডা ডি বাই 4d। এখানেও ঠিক সেম, একটা ডোরার প্রস্থ হচ্ছে ল্যামডা ডি বাই 4d। এটাকে সাধারণত আমরা ডেল্টা বিটা দ্বারা লিখি, অথবা ডেল্টা ওয়াই দ্বারাও লেখা যায়, অসুবিধা নেই, খুবই ক্ষুদ্র তো সেই জন্য। আবার তুমি যদি ক্যালকুলেশনে দেখাতে চাও যে তোমার কেন্দ্র থেকে, যেটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, কেন্দ্র থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব কত, এই যে কেন্দ্র থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব xn হচ্ছে এন ল্যামডা ডি বাই 2d। কেন্দ্র থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, এইভাবে আর কি, এন ল্যামডা ডি বাই 2d, এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। ঠিক ওইভাবে একইভাবে এনতম অন্ধকার ডোরার দূরত্ব হচ্ছে n+1, ওইভাবে আসবে টুয়াইস n+1 ল্যামডা ডি বাই 2d। ঠিক আছে, এনতম উজ্জ্বল এন। এখন যদি আমরা কেউ যদি বলে যে তাহলে n+1 তম উজ্জ্বল ডোরার দূরত্ব কত, তাহলে n+1 ল্যামডা ডি বাই 2d। এগুলো হচ্ছে উজ্জ্বল ডোরার দূরত্বের ক্যালকুলেশন। এই যে ডোরাগুলা বিবেচনা করে এই ব্যতিচার ক্যালকুলেশন করে অনেক ধরনের কাজ করা হয়েছে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাপ করা হয়। অত্যন্ত সূক্ষ্ম পাতলা থিন ফিল্মের প্রস্থ নির্ণয় করা যায়। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রস্থ নির্ণয় করা যায়। ব্যতিচার জালর ওষুধ শিল্প ব্যবহার করা হয়। তারপরে অনেক ধরনের কাজ আছে, অনেক উন্নত মানের বার্নিশ করতেও ব্যতিচার ঝালর ব্যবহার করা হয়। মিশ্রণের ডেনসিটি বা সমসত্ব মিশ্রণ
মিজার করার জন্য, অসমসত্ব মিশ্রণ বের করার জন্য ব্যতিচার ঝালের ব্যবহার করা হয়। যেই পাতলা জিনিসের বেধ প্রস্থ মাপা যায় না ফিতা দিয়ে, সেটাকে মাপা যায়। ওই ধরনের অনেক ধরনের ব্যবহার আছে, ঠিক আছে। তো আজকে আমরা ব্যতিচার নিয়ে আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ব্যতিচারটা তোমরা কিছুটা বুঝতে পেরেছো, ভালোভাবেই বুঝতে পেরেছো যারা এই ক্লাসটা মনোযোগ দিয়ে করছো। তো আজকের মতো এখানেই শেষ করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার সাথে ফোনে যোগাযোগ করবা, হ্যাঁ। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।